হ্যাঁ, এটা কি ঠিক? একদমই নয়। এই যে ফিট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, এখানে একটু আলোকপাত করা যাক। আমরা ফিট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে আলোচনা করছি, অথচ ফিট ইন্ডিয়া ওয়েবসাইট সম্পর্কে বহু লোক জানি না। আপনি এটা বলে দেবেন ওয়েবসাইট সম্পর্কে। এই ফিট ইন্ডিয়া মুভমেন্টের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সেখানে কোন বয়সে কি ব্যায়াম করতে হবে, কতটা করতে হবে, এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর আমরা ওই ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারি। আমার মতে একজন প্রফেশনাল ট্রেনার, কোচ, ফিজিও যাবে, আমরা তাকে নিশ্চয়ই আলোকিত করতে পারি। তবে আমার শরীরের যে ডিমান্ড, আমার শরীরের যে প্রয়োজন, আমার কর্মক্ষেত্রের যে চাহিদা, অকুপেশনাল ডিমান্ড, এবং আমার কোচ যা আমার কাছ থেকে এক্সপেক্ট করে, ঠিক তার সঙ্গে সম্পর্ক রেখে বিজনেস ট্রেনিং করতে হবে। এই যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই প্রসঙ্গে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন কোন একটা বয়স্ক মানুষ কি ওজন নিয়ে ব্যায়াম করবেন না করবেন না? আমার প্রশ্ন হলো করবেন। কারণ বয়সে মাসেলের ক্ষয় অনেক বেশি হয়। সেই সময় মাংসপেশির জোর রাখতে অল্প ওজন নিয়ে স্ট্রেংথ ট্রেনিং করা খুব গুরুত্বপূর্ণ। এই যে ভ্রান্তিগুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে দূর করতে হবে। ফিট ইন্ডিয়া মুভমেন্ট এই ভ্রান্তি দূরকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ভারতবর্ষের কাছে আশীর্বাদ হয়ে এসেছে, থ্যাংকস টু দ্য পিএম। এখানে আরেকটা জায়গা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সঠিক ওজন। অনেকেই মনে করেন যে আমি ঠিকঠাক আছি, আর অনেকেই মনে করেন আমার একটু নিজেকে বেশি লাগছে। এই রেশিওটা কিভাবে বিচার করেন? প্রথম কথা হলো, ওজন এখনকার সিডেন্টারি লাইফস্টাইলে বেড়ে যাওয়ার একটা অত্যন্ত সম্ভাবনাময় পরিবেশ রয়েছে। আর আমাদের এই লাস্ট 5-6 মাস যে জীবনযাত্রা গেছে, আমরা ঘরে থেকেছি, খেয়েছি, কিন্তু ব্যয় করিনি। খাওয়ার পরিমাণ একটু কমেনি, বরং খাওয়ার বিভিন্ন রকম আইটেম বেড়েছে। আমার বাড়িতে তো হয়েছে। আর যাই হোক, এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেটা খাচ্ছি, সেই খাওয়ার থেকে আমি কি এনার্জি নিচ্ছি এবং কি আমি ব্যয় করছি। ওজন যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারি, আমাদের শরীরে একটা সময় 40-এর পরে বিভিন্ন জয়েন্ট, কার্টিলেজের ইরোশন অনিবার্য। তারপরে ওষুধ বিজ্ঞানের উন্নতির সুবাদে আমাদের যে জীবন ধারণ, সেটা নিজের শরীরকে বয়ে বেড়ানো ছাড়া আর কিছু না। এর ফলে 40-এর পরে ওজন যাতে না বাড়ে, সেদিকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে। আপনি যখন বলছিলেন যে খাবারের ব্যাপারটা, তো ফুড হ্যাবিটের একটা বড় জায়গা থাকে যেখানে ফিটনেস বা ফিট থাকার ক্ষেত্রে, এটা নিয়ে একটু যদি আলোচনা করেন। দেখুন, সবার প্রথম খাবারকে চিনতে হবে। প্রতিটি খাবারের মধ্যে তার গুণগত কতগুলো বিষয় থাকে। যেমন ধরুন, আপনি যে খাবার, ধরুন আপনি রুটি খেলেন, একটা রুটি খেলেন মানে 75 ক্যালোরি ইনটেক করলেন। ছোট একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনার বিকালবেলা খাবারের মধ্যে রয়েছে, রাত্রের খাবারের মধ্যে রয়েছে 2টি রুটি আর হাফ কাপ তরকারি। ধরুন আপনারা কোনো নিউট্রিশনিস্ট গাইড করেছেন, অথবা আপনি কোনোভাবে এটাকে অ্যাপ্লাই করে জীবনে উপকার পাচ্ছেন। আপনার বন্ধু একটি 2টি এগরোল নিয়ে আপনার বাড়িতে সন্ধ্যাবেলা প্রবেশ করলো। অনেকদিন বাদে আসছে, লকডাউনের মধ্যে। হ্যাঁ, আপনার তো খুবই বড় এগরোলটি বড় হয়ে খেয়েও নিলেন। আপনাকে কি রাত্রিবেলা রুটিটা খাওয়া ঠিক হবে? কারণ আমি 450 ক্যালোরি একটা এগরোলে খেয়ে নিয়েছি, অথচ আপনার রাত্রে ডায়েট ছিল মাত্র 200 ক্যালোরি। তাহলে আপনি এই যে বেশি খেলেন, তার বেশি ত্যাগ করবার দিকেও খেয়াল রাখতে হবে। আর বাদ বাকিটা কোনো নিউট্রিশনিস্টের পরামর্শে এগোনোটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। আচ্ছা, লকডাউন আমাদের জীবনে যেটা করেছে, অনেক অভ্যেস করতে দিয়েছে। আমরা যেভাবে আগে যতটা চলাফেরা করে বেড়াতাম, যতটা হাঁটতে হতো, যতটা এখন অফিস যাওয়া প্রয়োজন পড়ছে না, বাড়িতে বসে কাজ, এবং সেখানে একটা ডেস্কেই সারাদিন আমরা কাটিয়ে দিচ্ছি। তো এই অভ্যেসটাও কিন্তু কোথাও গিয়ে ঠিক থাকার ক্ষেত্রে একটা বাধা। তো যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, তাদের জন্য কি বলবেন? দেখুন, নিউ নর্মাল অর্থাৎ করোনা, কোভিড-19 আমাদের জীবনকে বদলে দিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে
বদলে দেওয়ার সঙ্গে নিজেকে বদলে নেওয়া, বদল একটা চাপ, স্ট্রেস। কিন্তু এই স্ট্রেসকে আমরা যদি অ্যাডপ্ট করি, স্ট্রেসকে যদি আমরা ডিজলভ করবার চেষ্টা করি, অর্থাৎ একে যদি আমরা গ্রহণ করি, তাহলে এটা হয়ে যাবে স্ট্রেস, অর্থাৎ এটা আমাদের স্টিমুলেশনের কাজ করবে। এই স্টিমুলেশনে আমরা বহু মানুষ বাধ্য হচ্ছি, বা বহু আইটি প্রফেশনালসরা বাধ্য হচ্ছে, বা আরো অনেক মানুষ বাধ্য হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করতে। সবার প্রথম তাদের জন্য সাজেশন, ডু নট সিট অন ইউর বেড, বেড ইজ ডিজাইন টু স্লিপ, নট টু ওয়ার্ক। এটা এই জায়গাটা মাথায় রাখলে তার কোমর অনেকটা বেঁচে যায়। তার সঙ্গে সঙ্গে আপনি যেহেতু সিডেন্টারি লাইফস্টাইল ব্যবহার করছেন, আপনি হাঁটাচলা করছেন না, গুটি করে বাস ভ্রমণ করছেন না, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কিছু এক্সট্রা ক্যালোরি বার্ন করবার প্রয়োজনীয়তা আছে। জীবন আপনার, তাকে সুন্দর করবার দায়িত্ব আপনার। ফিট ইন্ডিয়া মুভমেন্ট আপনার থেকে শুরু হয়, আপনার পরিবারকে নিয়ে গঠিত হয়, আপনার পাড়ায় ছড়িয়ে পড়ে, আপনার পাড়া থেকে আপনার শহরকে বিজয় করে, সেই শহর থেকে পাশের জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ। আসুন না সবাই মিলে ভাবি ব্যায়াম করবো। এক্স্যাক্টলি। আরেকটা জায়গা নিয়ে কথা বলবো, অনেকেই ভুল ভাবছেন বা ভুল ধারণা রয়েছে অনেকে যে মাস্ক পরে এক্সারসাইজ, কারণ মাস্ক এক্সারসাইজের সময় করবেন কিনা, তাতে কি ক্ষতি হচ্ছে, অনেকে কনফিউজ আছে। তো তাদের কাছে আসবো যে মাস্ক সত্যি কি ম্যান্ডেটরি এক্সারসাইজের সময়? দেখুন, আপনার দূরদর্শন কেন্দ্রে প্রবেশ করবার সময় দুটো শব্দ লেখা আছে। আমার সেন্টারে প্রবেশ করবার দেওয়ালে, প্রবেশ করবার দরজায় দুটি শব্দ লেখা আছে, হাতটি স্যানিটাইজ করুন, মুখে মাস্কটি লাগান, দেন ইউ এন্টার। সে যদি মাস্ক না নিয়ে আসে, তাকে আমরা মাস্ক উপহার দিই। যদি এই প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দূরত্ব বজায় রাখে, আমি আর আপনি মাস্ক দিন আসি, একদম আসুন না, একটু 10 মিনিট আপনার জন্য ক্ষমা চেয়ে নিই। কিন্তু এই মাস্ক পরে ব্যায়াম করা যাবে না। কেন যাবে না? এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি একটু ভালো করে বোঝাবার চেষ্টা করি। প্রথম হলো, যখন আমি লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করছি, মানে ধরুন আমি হাঁটছি, এটা পারমিট করা যাবে। কিন্তু যখনই আমি আস্তে আস্তে এক্সারসাইজের লোড বাড়াচ্ছি, আমার লোড বাড়াবার সাথে সাথে হেভি এক্সারসাইজে যাচ্ছি, তখনই মাসল প্রডিউস করতে শুরু করবে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড একটা বার্নিং সেন্সেশন তৈরি করবে মাসলের মধ্যে, এবং এই তাপ পরবর্তীকালে কনভার্টেড হবে কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা এক্সহেল করবার প্রয়োজনীয়তা এসে যাবে। যদি আপনি মাস্ক পরেন, আবার এক্সহেল না হয়ে আবার রেসপিরেশন আবার ওকে নিয়ে নেবে, আপনার কিন্তু অক্সিজেনের প্রয়োজন ঘাটতি দেখা দেবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শরীরে বেড়ে যাবে, ব্রিদিং প্রবলেম দেখা দিতে পারে। সো হেভি এক্সারসাইজের সময়ে কোনো রকমভাবেই মাস্ক ব্যবহার সারা বিশ্বে রেকমেন্ডেড নয়। সাইক্লিং কিন্তু সাইক্লিংও যদি আপনি খুব স্পিডে সাইক্লিং করেন,